সে পাশে রাখা ফোনটা তুলে নিল। সারা সন্ধ্যা থেকেই ফোন বন্ধ ছিল। এটা তার পুরনো অভ্যাস। মন খারাপ হলে সে নিজের সাথে নিজের পৃথিবীতে ডুবে যায়, বাইরের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। ফোনের স্ক্রিন অন করতে ফ্ল্যাশলাইটের আলোতে ঘরটা ম্লান হয়ে উঠল। ফেসবুকে ঢুকে আহাদ রাজার একটা ছবি বের করলো। অফ হোয়াইট স্যুট পরা, কালো গাড়ির পাশে অদ্ভুত ভঙ্গিতে হেলে দাঁড়িয়ে আছে সে। ছবির এই দৃষ্টি যেন কেটে ঢুকে যাচ্ছে তার হৃদয়ে। হৃদি শূন্য চোখে তাকিয়ে রইল সেই ছবিটার দিকে। এটা হৃদির পছন্দের একটা ছবি, যেটা সে মাঝে মধ্যে বের করে দেখে। ছবিটার দিকে তাকিয়ে থেকে আঙ্গুল বুলিয়ে হঠাৎ মৃদুস্বরে বলে উঠল, কেন শুধু আপনাকেই আঁকড়ে ধরল মন আমার? এ বিশাল দুনিয়ায় কি আর কোনো পুরুষ ছিল না? নিজের বোনা জালে নিজেই ফেসে গেলাম আমি, যেখানে থেকে চাইলেও আর বের হতে পারবো না। আর না, আমি চাইবো। তার বুক ভারী হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা বুকের উপর রেখে হাত পা ছড়িয়ে দিল। দু চোখের পাতা বন্ধ করতে বুকের উপর রাখা ফোনটা হঠাৎ কেঁপে উঠল। চমকে উঠে হৃদিতা ফোন হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল আহাদের নাম্বার। হৃদির বুক ধরফর করতে লাগলো। হঠাৎ আহাদের কল, তাও আবার রাত ৩টায়। একরাশ ভাবনা মাথায় ঝড় তুলল। কাঁপা কাঁপা আঙ্গুলে রিসিভ করে ফোন কানে চেপে ধরল, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ এলো না। হৃদির কণ্ঠ মোলায়েম, প্রায় ফিসফিসের মতো। হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর নেই। হৃদি আবারও বলল একটু বেশি দৃঢ়তার সাথে। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অবশেষে ওপাশ থেকে আধো মাতাল কণ্ঠ ভেসে এলো। হুম। মাত্র ছোট্ট একটা শব্দ, কিন্তু সেই শব্দটা যেন হৃদির বুকের উপর ভারী কোনো পাথর চাপা দিল। সে নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে কিছু বলছেন না কেন? কোনো উত্তর এলো না। আবারও নীরবতা। হৃদির কণ্ঠ এবার কেঁপে উঠল। যদি কথাই না বলবেন তাহলে ফোন করলেন কেন? অন্য প্রান্ত থেকে আবারও সেই মাতাল কণ্ঠ এলো। আমার ইচ্ছে। হৃদির বুক ধরফর করতে লাগলো। তার মাথায় ঝট করে বোধোদয় হলো, এই কণ্ঠস্বর, এভাবে টলমল শব্দ। আহাদ নিশ্চয়ই ড্রিঙ্কস করেছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সে একটু কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, আপনি আপনি এখন কোথায়? ওপাশ থেকে হালকা হাসি মিশ্রিত কণ্ঠ ভেসে এলো। আপনার বাসার নিচে। হৃদি যেন বজ্রাহত হলো, ধরফর করে উঠে বসলো। কি? এত রাতে এখানে কি করছেন? কোনো উত্তর এলো না। সে আরো কয়েকবার প্রশ্ন করলো, কিন্তু ওপাশ থেকে নিস্তব্ধতা। অবশেষে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি। ফোনটা রেখে দিল। ওপাশে আহাদ শুধু নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। হৃদি দ্রুত গায়ে ওড়না জড়িয়ে পা টিপে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে এলো। চারিপাশ নিস্তব্ধ, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে। নিচে নামতে দেখতে পেল গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ। হাত দুটো বুকে ভাঁজ করা, চোখ ম্লান, আলোয় ঝলসে উঠছে। হৃদি ছোট ছোট পদক্ষেপে এগিয়ে এলো। বুকের ধুকপুকানি বেড়ে গেছে, কিন্তু সে মুখ শক্ত রাখলো। কাছে এসে চারিপাশে একবার তাকালো। সবকিছু অচল, যেন থেমে গেছে। আরেকটু কাছে গিয়ে নিচু গলায় প্রশ্ন করলো, আপনি ড্রিঙ্ক করেছেন? আহাদ তার প্রশ্নের উত্তর দিল না, শুধু হাত ঘড়ির দিকে তাকালো। চোখ না সরিয়েই গম্ভীর স্বরে বলল, 7 মিনিট লেট। তো 7বার কান ধরে উঠবস করো। হৃদি মুহূর্তেই দাঁতে দাঁত চেপে গেল। কটমট করে তাকালো আহাদের দিকে। আহাদ আধো মাতাল কণ্ঠে হাসলো। কি হলো? আমি কিছু বলেছি তো নাকি? হৃদির চোখ জ্বলে উঠল। আমিও তো কিছু জিজ্ঞেস করেছি। আহাদ ভ্রু কুঁচকে বলল, কি? এত রাতে এখানে এসেছেন কেন? আহাদ হালকা ঘাড় কাত করলো। এক মুহূর্ত তাকিয়ে থেকে বাহাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষল। ঠোঁটের কোণে বিদ্রুপ টেনে বলল, এমনি। হৃদি এবার দাঁতে দাঁত চেপে চোখ শুরু করে বলল, আল্লাহর দুনিয়ায় এমনিই বলতে কিছু হয় না, এমনই আরও একটা কারণ আছে। আহাদ দমকা হেসে উঠে বলল, আমার ডায়লগ আমাকেই ফেরত দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। আহাদ চোখ কুঁচকে আবারও মাতাল কণ্ঠে ফিসফিস করে বলল, থাপড়ায় চেয়ার নকশা পাল্টাই দেবো। আহাদ রাজার মুখের উপরে কথা। হৃদি স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নেশা করে অর্ধেক পাগল হয়ে গেছে, অথচ কথার ঝাঁজ কমেনি। হৃদি ঠান্ডা গলায় বলল, আমার এখানে আসাই ভুল হয়েছে। বলেই ঘুরে যেতে নিলেই আহাত তার হাতটা টেনে ধরে। এক মুহূর্ত থমকে যায় হৃদি। বুকটা ধরাস করে ওঠে। আহাত একটু ঝুঁকে তার কানের কাছে এসে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে, ভুল যখন করেছিস এর শাস্তিটাও নিয়ে যা যেন। কি কি শাস্তি? আহাদ সরাসরি তার চোখে দৃষ্টি মিলিয়ে হালকা হাসলো। তার সেই হাসিতে যেন উত্তর লুকিয়েছিল। হৃদি চোখ বড় বড় করে বলে, না, মোটেও না। এক ঝটকায় হাত ছড়িয়ে দৌড়ে ভিতরে চলে গেল। আহাদ তার চলে যাওয়া পায়ের শব্দের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে ফেলল। আবার গাড়ির সাথে পিঠ থেকে মাথা উঁচু করে 6তলার বারান্দার দিকে তাকালো। চোখে ভাসল হৃদির অবয়ব, ঠোঁটে ঝুলল আধো মাতাল সেই হাসি। রাতের আকাশ তখনও চুপচাপ তাকিয়েছে, যেন শুধু তাদের দিকে।
হালিমা বেগমের ডাকে ঘুম ভাঙল আহিয়ার। আজকে তো আর কোনো ভার্সিটি নেই, তাই তো ঘুমের রাজ্যে ডুবেছিল, কিন্তু কয়েকবার ডাকার পরও না ওঠায় এবার কড়া গলায় হালিমা বেগমের স্বর ভেসে এলো ওপরে। আহিয়া ঘুম জড়ানো চোখ হাত পা ছুঁড়ে মুখে হাই তুলতে তুলতে আধো বসা অবস্থায় উঠল। ঘরের জানালা দিয়ে ঢুকে পড়া রোদে বোঝা যায় বেলা অনেক গড়িয়েছে। তার চুলগুলো এলোমেলো হয়ে গাল বেয়ে নেমে এসেছে, চোখের পাতায় এখনো ঘুমের ভার। কয়েকবার মুখ চাপড়ে ধরফর করে উঠে দাঁড়ালো, দুলতে দুলতে সিঁড়ি বেয়ে নিচে নামলো, আর গিয়ে ধপ করে সোফার উপর বুঁদ হয়ে পড়ল। আবার চোখ বন্ধ হয়ে আসছিল, শরীরের ভেতর অলসতা যেন তাকে চেপে ধরেছে। ঠিক তখনই ভেসে এলো এক পুরুষ কণ্ঠস্বর। শব্দটা কানে যেতেই তড়াক করে চোখ মেলে তাকালো আহিয়া। মুহূর্তে বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগলো। এই স্বরটা, ওটা তো আদনান ভাইয়ের। চোখ পিটপিট করে একবার ডান দিকে তাকালো। হ্যাঁ, সত্যি তো আদনান সোফার টেবিলে ল্যাপটপ খুলে মন দিয়ে কিছু দেখছে, কপালে ভাঁজ, চোখে ভীষণ মনোযোগ। আহিয়ার চোখে ভর করে এলো অবাক প্রশ্ন। আদনান ভাই তো এ সময় বাসায় থাকেন না, হাসপাতালে ডিউটি থাকে সব সময়। তাহলে আজ গেলেন না কেন? এই ভেবে ধরফর করে উঠে বসলো সে। ঠিক তখনই হালিমা বেগম এক কাপ চা এনে আদনানের হাতে দিলেন। তার চোখ গিয়েই পড়ল এখনো ঘুমে কুকড়ে থাকা আহিয়ার দিকে। কপাল কুঁচকে বলে উঠলেন, কখন থেকে ডাকছি তোকে, এখন আবার এখানে এসে ঘুমাচ্ছিস? আহিয়া হকচকিয়ে উত্তর দিল। ডাকবো কেন? হালিমা বেগম বিরক্ত হয়ে বললেন, ডাকছো কেন মানে? মার্কেট যাব বলেছি কাল রাতে, সব ভুলে গেছিস নাকি? আহিয়ার গলা যেন আধো ঘুমে ভারী। কি যা ফ্রেশ হয়ে আয়, এভাবে আর কতক্ষণ ঘুমাবি? আহিয়া অনিচ্ছা নিয়ে মাথা নেড়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে আদনান চায়ের কাপ নামিয়ে চোখ তুলে একবার তাকালো তার দিকে। ঘুম মাখা মুখ, এলোমেলো চুল, শ্যামবর্ণ কালে ঘুমের ছাপ, কেমন যেন অদ্ভুত মাদকতা ছড়িয়েছিল আহিয়ার চেহারায়। চোখ দুটো যেন আধো আলোতে মায়ার আবরণে ঢাকা। আদনান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, অতঃপর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। কিন্তু মুহূর্তের মধ্যে সে আবার ল্যাপটপে চোখ নামিয়ে নিল, যেন কিছু হয়নি। ঠিক তখনই পাশ থেকে একটা কণ্ঠস্বর। ভাইয়া তুমি হাসছো কেন? চমকে পেছনে তাকালো আদনান। আদিবা তার রং পেন্সিল হাতে বসে আছে আর বড় বড় চোখ মেলে ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করছে। আদনান এক মুহূর্ত থমকে গেল, ঠোঁটের কোণে জমে থাকা হাসিটা মিলিয়ে গিয়ে মুখটা শক্ত হয়ে গেল। গম্ভীর করে বলল, আমি স্পষ্ট দেখেছি তুমি হাসছিলে। আদনান মৃদু ভঙ্গিতে উত্তর দিল। তার কণ্ঠে এ- এমন এক তার কণ্ঠে এমন এক ব্যর্থ বোধকতা ছিল যেন সে সত্যিটা এড়াতে চাইছে। কিন্তু আদিবা তো আর কিছু বুঝলো না। কিছুক্ষণ চুপচাপ ভাইয়ের দিকে তাকিয়ে রইল, তারপর আবারও নিজের রং পেন্সিল নিয়ে ছবি আঁকতে বসে গেল। আদনান ধীরে নিঃশ্বাস ছাড়ল, একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস, যেন নিজের ভেতরের কোনো অচেনা অনুভূতি চেপে রাখতে চাইছে। ড্রয়িং রুমে সে নীরবতার মাঝে এসে বসলেন আশফাক মীর আর আফরোজা শেখ। আফরোজা শেখ নিজের চেয়ারে বসে পড়লেন, হাতে থাকা কিছু কাগজপত্রে চোখ বুলাতে লাগলেন। দ্রুত হালকা কুচকানো ভাত, যেন প্রতিটা অক্ষর মনোযোগ দিয়ে দেখছেন। এমন সময় পরিচারিকা ঋতু এসে ট্রেতে চায়ের কাপ নামিয়ে রেখে গেল। আফরোজা শেখ কাপ তুলে ধীরে চুমুক দিতেই একবার চোখ তুলে তাকালেন আদনানের দিকে। আদনান তখনও ল্যাপটপে পুরো মনোযোগ দিয়ে টাইপ করছে। তার চোখে মুখে ক্লান্তি নেই, বরং গাম্ভীর্যের আস্থা বর ছায়া। আফরোজা শেখ এবার ধীরে আশফাক মীরের দিকে ঘুরে তাকিয়ে বললেন, তোমার আদরের ভাতিজা কই? কাল রাতে যে বের হলো তারপর থেকে আর বাসায় ফেরার নামগন্ধ নেই। নেশা করে কোথায় বুঁদ হয়ে আছে খোঁজ নিয়েছো? তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট, চোখের কোণে জমে ওঠা ক্লান্তি যেন আহাদের নাম উচ্চারণের সাথেই দ্বিগুণ হয়ে উঠল। আশফাক মীর চুপচাপ বসেছিলেন এতক্ষণ। এবার কফি কালারের পাঞ্জাবির হাতা ঠিক করে এক পায়ের উপর পা তুলে নিলেন, ঠোঁটের কোণে অল্প এক হাসি খেলে দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিলেন, শাহিনের বাসায় আছে। শাহিন নিজেই রাতে ফোন করে জানিয়েছে। আফরোজা শেখ ঠোঁট কামড়ে ধরলেন, চোখে মুখে বিরক্তির রেখা এতটা স্পষ্ট ছিল যে বোঝা যাচ্ছিল আহাদের এই বেপরোয়া আচরণে তিনি ক্লান্ত। তবুও যেন অসহায়ের মতো চুপ করে গেলেন। এই ছেলেকে তার কোনো নিয়মে কোনো বাঁধনে আটকে রাখতে পারল না, সেটা যেন প্রতিদিন আরও পরিষ্কার হয়ে উঠছে। তিনি একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস নিয়ে আবারও চায়ের কাপে চুমুক দিলেন। ঠিক তখনই ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন হালিমা বেগম। তার হাতে শাড়ির আঁচল বারবার টেনে গুছাতে গুছাতে ডেকে উঠলেন, আহি তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। ওপরের দিক থেকে ভেসে এলো আহিয়ার কণ্ঠ। আর 2 মিনিট। আফরোজা শেখ এবার ভ্রু কুচকে প্রশ্ন করলেন, কোথাও যাচ্ছ নাকি হালিমা? হালিমা বেগম নিচু গলায় ভদ্রভঙ্গিতে বললেন, জি আপা, একটু মার্কেট যাব, আদিবার জন্মদিনে টুকিটাকি কিছু কেনাকাটা করা লাগবে।
আফরোজা বেশ কিছুক্ষণ থেমে থেকে চুপচাপ মাথা নাড়লেন। আচ্ছা ঠিক আছে, যাও। এমন সময় ধপাধপ শব্দ করে নিচে নামলো আহিয়া। চোখে মুখে হালকা সাজ, সাদা কালো কম্বিনেশনের জামা, কিন্তু মুখের ভেতর আবারও সেই চিরচেনা দ্বিধা। সিঁড়ি ধাপে ধাপে নামার শব্দ যত জোরালো হচ্ছিল, আদনানের দিকে হঠাৎ চোখ যেতেই তার পদক্ষেপ থেমে এলো। মুহূর্তেই তার পায়ের শব্দ ম্লান হয়ে গেল। সে যেন নিঃশব্দ পায়ে খুব সতর্কভাবে এসে দাঁড়ালো হালিমা বেগমের পাশে। চলো চাচি আম্মা, আমি রেডি। হালিমা ব্যস্ত হয়ে নিজের ব্যাগ গুছাতে গুছাতে বললেন। চল আদনান, এসো। কথাটা শোনা মাত্রই আদনান ল্যাপটপ ধীরে নামে আঙ্গুলের হালকা টোকায় সেটা বন্ধ করলো। এরপর ফোনটা পকেটে তুলে নিয়ে আদনান উঠে দাঁড়িয়ে আহিয়ার দিকে একবার তাকালো। সেই দৃষ্টি আহিয়ার বুকের ভেতর যেন ধক করে উঠল। তার মুখ হালকা ফ্যাকাশে হয়ে গেল। তাড়াহুড়ো করে হালিমা বেগমের কানে কানে বলল, চাচি আম্মা, আদনান ভাইও যাবে? হ্যাঁ, এর জন্যই তো আজ ছুটি নিয়েছে। আহিয়ার চোখ বিস্ফোরিত, ঠোঁট কেঁপে উঠল। কি? আমি যাবো না তাহলে? হালিমা কিছু বলার আগে হঠাৎ আদনানের কণ্ঠ ভেসে এলো পিছন থেকে। গভীর, ভারী অথচ শান্তস্বর। কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবারও বলল। আহিয়া তড়িঘড়ি মাথা নেড়ে দিল, গলা কাঁপতে কাঁপতে বলল, না না, কি সমস্যা থাকবে? আদনানের চোখ যেন এক অদ্ভুত দীপ্তি খেলে গেল। মৃদু ভঙ্গিতে হেসে উঠল। আহিয়ার ঠোঁটের কোণে জোর করা হাসি ফুটে উঠল, খুবই কৃত্রিম। হ্যাঁ। হালিমা বেগম এবার পেছনের ঘরে তাকিয়ে ডাক দিলেন, আদিবা, আই। কিছুক্ষণের মধ্যে আদিবা দৌড়ে বেরিয়ে এলো, চোখে মুখে উচ্ছ্বাস ভরা। সবাই একসাথে দরজার দিকে এগিয়ে গেল। বাহিরের আলো হাওয়া দরজা খুলতে এক ঝাপটা হাওয়া ভেসে এলো। চারজন একসাথে বাইরে পা রাখলো, কেউ হাসি মুখে, কেউ গম্ভীর ভঙ্গিতে, আর কেউ বুকের ভেতর লুকানো অজানা অস্বস্তি নিয়ে। হৃদিতা হাতে রিমোট নিয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। কখন থেকেই নিজের পছন্দের গান খুঁজে যাচ্ছে একের পর এক, কিন্তু মন মতো মিলাতে পারছে না। বারবার গানের প্রথম লাইন শুনে ভ্রুকুচকে আবারও বদলে ফেলে। ঈশানী অনেকক্ষণ ধরে ওকে লক্ষ্য করছিল। শেষে ধৈর্য হারিয়ে তেতে উঠে বলল, সমস্যা কি তোর? দাঁড়িয়ে দাঁড়িয়ে রিমোট নিয়ে কতক্ষণ ধরে টিপাটিপি করতেছিস? হৃদি মুখ বাঁকিয়ে চসূচক শব্দ করে বললে। আরে দাঁড়াও না, একটা গান খুঁজছি। ঈশানীর বিরক্তি এবার চরমে উঠে গেল। তোরে আমি কাজ দিছি রিদি, টেবিল আর সোফাগুলো একটু মুছতে বলছি, গান খুঁজতে না। হৃদি হেসে একটু গম্ভীর ভঙ্গিতে বলে, মুছবো তো বলছি, একটা গান চালায় নেই, গানের তালে তালে মুছে দিব। তোর গান খুঁজতে খুঁজতে দিন পার হয়ে যাবে। বলেই সে বিরক্ত হয়ে পাশের রুমে চলে গেল। হৃদি আর কোনো জবাব না দিয়ে দ্রুত একটা গান চালিয়ে দিয়ে কাজ শুরু করলো। তবে তার কাজের মাঝে হঠাৎ মাহি এসে লাফঝাপ শুরু করে দিল পাশে। হৃদি এক হাত দিয়ে ঠেলে সরিয়ে বলল, সর সামনে থেকে, কাজ করতে দে। কিছুক্ষণ শান্ত থাকে মাহি, কিন্তু একটু পর আবারও এসে হাজির, গানের তালে তালে লাফায়। হৃদি এবার একটু বিরক্ত হয়ে বলে উঠল, সুমন্যার বাচ্চা, সামনে থেকে সর বলছি। মাহি এবার এক হাত কোমরে দিয়ে ভাঙা ভাঙা ভঙ্গিতে আরেক হাত নেড়ে বলে, তুই সর, এটা আমার বাপের বাড়ি, আমি যা খুশি তাই করব। হৃদি চোখ বড় বড় করে বলে, এ বাপের বাড়ি ফুটাইতে আসছে। মাহি গলা ফাটিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করলে তোকে বাড়ি থেকে বার করে দিব। হৃদি বিস্ময়ে হা হয়ে গেল, কণ্ঠে রাগ ঝরে পড়ল, দাঁতে দাঁত পিষে বলল, আহ, সাহস কত বড়! এইটুকু বান্দরের বাচ্চা আমারে বের করবে? থাপড়াইয়া চেহারার নকশা পাল্টাইয়া দেব তোর। কি? আমাকে থাপ্পড় দিবি? পাপা আসুক। তোর বাপ আসলে কি হবে? তোর বাপেরে ভয় পাই আমি, যা এখান থেকে। মাহি টলমল চোখ নিয়ে ফুসতে ফুসতে কাঁদো কাঁদো ভঙ্গিতে দৌড়ে চলে গেল সেখান থেকে। আর এটা দেখে হৃদি খুব আনন্দিত হলো। ঠিক তখনই একটা গান বেজে উঠল। তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার। গান শুরুর সাথে সাথেই হৃদি কাল রাতের আহাদের কথা ভেবে যেন অন্যরকম টালমাটাল হয়ে গেল। হাত ছুঁড়ে দিয়ে পা মেলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলো। তার ভেতরে চাপা অস্থিরতাগুলো যেন গানের তালে তালে বের হয়ে আসছে। ঈশানীর পাশের রুম থেকে শব্দ শুনে বেরিয়ে এলো। দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল নিজের আধা পাগল বোনের দিকে। হৃদির চোখে মুখে এক অদ্ভুত ধরনের উচ্ছ্বাস, আবার কিছুটা পাগলামির ছাপ। যখনই হৃদি দুলতে দুলতে ঘুরল, ঈশানীকে দেখে হকচকিয়ে থেমে গেল, বুকে হাত দিয়ে বলল, আহ, ভয় পাইছি না। ঈশানী এটা দেখে হেসে মাথা নেড়ে বলল, তুই তো গিরগিটির চেয়েও কম না রিদি, কাল তো সারাদিন গাল ফুলাইয়া বসেছিলি, তাহলে আজকে এমন বাদরের মতো লাফাইতেছিস কেন? ঘটনা কি? হৃদি যেন ধরা পড়তে পড়তে বেঁচে গেল। ঘটনা কিছু না,
এই বলে রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিয়ে নিঃশব্দে নিজের রুমে চলে গেল। ধপাস করে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করতে হঠাৎ রাতের দৃশ্যগুলো ভেসে উঠল। আহাদের নেশালো কণ্ঠ, তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, উল্টোপাল্টা কথা, সবশেষে হঠাৎ হাত ধরা। হৃদির বুকের ভেতর কেমন জানি কাঁপন শুরু হয়ে গেল। ফর্সা মুখটা লাল হয়ে উঠল, শ্বাস দ্রুত হয়ে গেল। নিজের অবস্থা বুঝতে পেরে একটা হাসি দিয়ে দ্রুত বালিশে মুখ গুজে দিল সে, যেন নিজের কাছে থেকে নিজেকে লুকাতে চাইছে, কিন্তু তবুও যেন হৃদয়ের ভেতরটা ধরা দিয়ে ফেলেছে আহাদের জন্যে। সূর্যের তাপমাত্রা ক্রমেই বাড়ছে, রোদের তেজ জানালার ফাঁক গলে ঘরে ঢুকতেই কপালে এসে পড়েছে। সেই আলোয় আহাদের গভীর ঘুম ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। একসময় তার হাত পা নড়ে উঠল, আর মোড়া ভাঙল শরীরটা। কিন্তু চোখ খুলতে গেলেই বুঝলো মাথার ভেতর যেন প্রচণ্ড ব্যথা, শরীরটা ভারী হয়ে আসছে। অবশেষে ধীরে ধীরে চোখ মেলল আহাদ। তীব্র আলোয় চোখে খোঁচা লাগলো, আবার কুচকে বন্ধ করলো। কিছুক্ষণ পর হাই তুলে আবারও চোখ খুললো। সামনে দেয়ালের ঘড়িতে দৃষ্টি পড়তেই ধরফর করে উঠে বসলো। দুপুর 2টা পেরিয়ে গেছে। সে চমকে উঠল। রাজনীতির মাঠে যেখানে প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, সেখানে সে প্রায় আধা দিন পার করে দিয়েছে কেবল ঘুমিয়ে। মনে এক ধাক্কায় আতঙ্ক জাগলো। আহাদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, শরীর টান টান করে প্রসারিত করলো, মাথাটা চেপে ধরলো হাত দিয়ে। টেবিলে রাখা কালো জ্যাকেট, ফোন আর মানি ব্যাগ হাতে তুলে নিল। দরজার দিকে এগিয়ে যেতে পা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। গত রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। কাল রাতে সে একটু বেশি মাত্রায় ছাড়িয়ে গেছে। এতটা ড্রিঙ্ক করা উচিত হয়নি, কিন্তু সে কী করবে? নিজের প্রেয়সীকে মন খারাপ করে থাকতে দেখে যে অপরাধবোধ কাজ করছিল, মনে হয়েছে সে দিদির সাথে একটু বেশি রূঢ় হয়ে গেছে। তাই তো নিজের যন্ত্রণা কমাতে এমন কাণ্ড করেছে। তবে এখন এসব পাগলামো করলে চলবে না। সামনে নির্বাচন, নিজেকে সংযত রাখতে হবে, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। চারিপাশে শত্রুদের আনাগোনা, যখন তখন হৃদির সাথে দেখা করা যাবে না, তা না হলে তারা হৃদিকেও আক্রমণ করতে পারে দুর্বলতা ভেবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দূরত্ব বজায় রাখতে হবে তার প্রেয়সীর থেকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আহাদ। ফোন বের করে হৃদির সেদিনের ভিডিওটা দেখতে লাগলো, যেখানে হৃদি খাচ্ছিল ছোট বাচ্চাদের মতো। ফুলে থাকা গাল দুটো যেন মুখ ভর্তি অভিমান বহন করছে। ভিডিওর ভেতরকার দৃশ্য দেখে তার ঠোঁটে অজান্তেই এক চিলতে হাসি খেলে গেল। আঙ্গুল দিয়ে আলতো করে স্ক্রিন স্পর্শ করে বলল, স্টুপিড। ভিডিও বন্ধ করে ফোনটা পকেটে রেখে দরজা খুলে বাইরে বের হলো। সিঁড়ি বেয়ে নিচে নামতেই শাহিন তড়িঘড়ি করে এগিয়ে এলো। ভাই আপনি উঠছেন? আহাদ চোখ মুখ কুচকে কটমট করে তাকালো। না, এখনো শোয়া আছি। রাবেশ। সরি ভাই। হাত সোজা হাঁটতে থাকলো। দরজার কাছে পৌঁছে যাবার আগে শাহিন আবার ডাক দিল। ভাই নাস্তা করবেন না? আহাদ ভ্রু উঁচিয়ে বলল, না শাহিন, তুই তো জানিস আমি ফ্রেশ না হওয়া পর্যন্ত কোনো কিছুতেই স্বস্তি পাই না। খাওয়া দাওয়া পরে হবে। শাহিন আর কিছু বলল না। আহাদের অভ্যাস, রুটিন সবই তার জানা। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে ভেসে এলো শাহিনের মা মমতাজ বেগমের ডাক। বাবা, চলে যাইতেছো? আহাদের পা থেমে গেল, ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে, মাথা নিচু করে বলল, জি খালাম্মা, যাওয়া জরুরি। আহাদের কণ্ঠে শ্রদ্ধাসুর সবসময় থাকে মমতাজ বেগমের জন্যে, আর মমতাজ বেগমও আহাদকে আপন সন্তানের মতো ভালোবাসেন। আজ সকালে যখন শুনলেন আহাদ এখানে আছে, তখন থেকে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছিলেন। নিজ হাতে তার জন্য রান্না করেছেন আহাদের পছন্দের খাবার। ভালোবাসায় ভরা চোখে তাকিয়ে বললেন, খাবারটা খাইয়ে যাও বাবা, তোমার পছন্দের গরু মাংস ভুনা করছি, পরোটা বানাইছি। আহাদ একবার টেবিলের দিকে তাকালো। নানান পদে সাজানো, স্পষ্ট বোঝা যাচ্ছে ভালোবাসার ছোঁয়া। কিছুটা দোটানায় পড়ল সে। শাহিন এগিয়ে এসে আসতে বলল। মা ভাইয়ের তো এখন সময় নেই ভাই। শাহিনের কথা সম্পূর্ণ হবার আগে আহাদ গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে খালাম্মা, আপনি যখন এত কষ্ট করেছেন খেয়েই যাই। আমারও তো ক্ষুদা টুদা লাগে নাকি। পেটে হাত বুলিয়ে একটু ভঙ্গি করে বলল কথাটা। এক হালকা হাসি ছুঁড়ে মুখ ধোয়ার জন্য বেসিনের দিকে এগিয়ে গেল। ঠান্ডা পানি মুখে ছিটিয়ে আবারও ফিরে এসে টেবিলে বসলো। মমতাজ বেগম খুশি হয়ে তার সামনে একে একে খাবার সাজিয়ে দিলেন। আহাদ খেতে খেতে খুশি হয়। প্রতিটা আইটেম চোখে দেখলো, প্রতিটা গ্রাসে যেন মায়ের স্নেহের স্বাদ মিশে আছে। তার মুখে পরিতৃপ্তির ছাপ ফুটে উঠল। শাহিন চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল। ভাইকে এত খুশি মনে খেতে খুব কমই দেখেছে। অবাক হয়ে মুখে হালকা হাসি ফুটল। অবশেষে নাস্তা শেষ করে আহাদ বাইরে বেরিয়ে এলো। চুলে হাত বুলিয়ে গাড়ির দরজা খুলে বসতে শাহিন এগিয়ে এলো। একটু দোনমনো করে বলল, থ্যাংক ইউ ভাই। হাত ভ্রু কুচকে তাকালো। ফর হোয়াট? এই যে আমার মাকে এতটা গুরুত্ব দিলেন, প্রায়োরিটি দিলেন, মা সত্যি অনেক খুশি হয়েছে আপনাকে পেয়ে। আহাদ ক্ষীণ হেসে মাথা নাড়ল। তার শাহিন, তোর মা আমার কাছে খালার মতো। আমার কোনো খালা নেই, আমি ওনাকে সেই নজরেই দেখি। এটা নতুন কিছু না, তুই জানিস। তাহলে এইসব উদ্ভট শব্দ আসছে কোত্থেকে? পর গলা শক্ত করে যোগ করলো,
আবার এমন কথা বলে থপড়া চেহারা নকশা পাল্টাই দিব। চল এখন। শাহিন তড়িঘড়ি মাথা নুইয়ে বলল, সরি ভাই। বলে দ্রুত নিজের গাড়িতে গিয়ে বসলো। কয়েক মুহূর্ত পরে আহাদের গাড়ি পেছনে শাহিনের গাড়ি, দুটি গাড়ি একসাথে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাগরিবের নামাজ সেরে সবেমাত্র সোফায় এসে বসেছে রিদিতা। হালকা প্রশান্তি জমেছে তার চোখে মুখে। টেবিল ভরা মাহিরের খাতাপত্র, রং পেন্সিল সব ছড়ানো। ঈশানী বসে মনোযোগ দিয়ে মাহিকে পড়াচ্ছে। ঘরের ভেতরে শান্ত পরিবেশ, শুধু ঘড়ির টিকটিক শব্দ ভেসে আসছে। রিদি ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রল করছে। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। সে একটু ভ্রু কুচকে উঠে গেল। দরজা খোলা মাত্রই চোখ বিস্ফোরিত হয়ে গেল। সামনে দাঁড়িয়েছে আহাদের অ্যাসিস্ট্যান্ট নাদিম, গম্ভীর চেহারা, হাতে একটা বক্স। রিদির দুই ভ্রুর মাঝখানে গভীর ভাঁজ পড়ল। নাদিম আপনি এখানে? মাথা নুইয়ে একটা বক্স এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, এটা ভাই পাঠিয়েছে আপনার জন্য। রিদির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমার জন্য? রিদি একবার পিছনে ঘুরে তাকালো। ঈশানী খানিকটা কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। সেও কিছু না বলে কেবল দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে দিল। রিদি হাত বাড়িয়ে নিল বক্সটা। নাদিম শুধু মাথা নেড়ে একপাশে ঘুরে চলে গেল। চোখ বন্ধ করে বক্সটা নিজের রুমে নিয়ে এলো রিদি। বিছানায় বসে বক্সটা উল্টে পাল্টে দেখছে। মন কেমন করছে অদ্ভুতভাবে। আহাত হঠাৎ কি পাঠাতে পারে? কৌতূহল আর অস্থিরতা চেপে রাখতে না পেরে বক্সটা খুলল। ভেতরে ছোট্ট একটা চিরকুট। সে কাগজটা তুলে পড়তেই চোখ কুঁচকে গেল। আপনার বাচ্চাটাকে সামনে রাখবেন মিস জানু। রিদির মাথায় যেন বজ্র পাত হলো। বাচ্চা? কিসের বাচ্চা? ধরফর করে আবার বক্সটা ঘুরালো। ভেতরে হাত দিতে হঠাৎই একটা ব্যাঙের বাচ্চা লাফিয়ে উঠে তার গায়ে পড়ল। আ আ একটা আতঙ্কিত চিৎকার দিয়ে লাফিয়ে উঠল রিদি। বুক ধরফর করতে লাগলো প্রচণ্ড ভয়ে। সে এক লাফে ওয়ার্ড্রপের উপর উঠে বসে পড়ল। মুখ ফ্যাকাশে, বুক ওঠানামা করছে দ্রুত তালে। চিৎকার শুনে দৌড়ে এলো ঈশানী। চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, কি হইছে? চিৎকার করলি কেন? আর এভাবে উপরে উঠে বসে আছিস কেন? রিদির গলা শুকিয়ে গেছে। তপু কাপা কাপা গলায় বলল, ব্যাং? ঈশানী কপাল কুঁচকে চারিদিকে তাকালো। রিদি ব্যাং? কই ব্যাং? কাপা হাতে আঙ্গুল তুলে ইশারা করলো। ঈশানীর পায়ের কাছে সত্যি একটা ছোট্ট সবুজ ব্যাঙ লাফাচ্ছে। ঈশানী এবার চিৎকার করে উঠল। আহ! এক লাফে সে বিছানার ওপর উঠে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে মুখ বিকৃত করে বলল, ব্যাং আসছি কোথা থেকে? দুই বোনই ভয়ে জমে রইল। কেউ নামলো না নিচে। রিদি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বোনের দিকে। মুখে কোনো কথা নেই। ঠিক তখনই রিদির ফোন বেজে উঠল। স্ক্রিনে স্পষ্ট আহাদের নাম্বার। রাগে দাঁত কটমট করে রিসিভ করলো রিদি। ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। বাচ্চা পছন্দ হয়েছে মিস জানু? কণ্ঠের ভঙ্গিতে যেন মুচকি হাসি লুকানো। রিদির বুকের ভেতর রাগে আগুন জ্বলে উঠল। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা কেন করলেন আপনি? কি করলাম? ব্যাং পাঠালেন কেন? হাত নির্লিপ্ত সুরে বলল, যাক বাবা, ব্যাঙের বাচ্চাটা তার মায়ের কাছে যেতে কান্নাকাটি করছিল, তাই তো সাহায্য করলাম, মায়ের কাছে পাঠিয়ে দিলাম। অন্যায় করে ফেললাম নাকি? রিদি ক্ষোভে ফুঁসল। হ্যাঁ, অন্যায় করেছেন। আহাদ গলা নামিয়ে নরম কিন্তু কটাক্ষ মেশানো ভঙ্গিতে বলল, অন্যায় তো আপনিও করেছেন। আমি কি করেছি? দুবার কল দিয়েছি, রিসিভ করেন নাই। রিদি গর্জে উঠল। তাই বলে আপনি ব্যাঙের বাচ্চা পাঠিয়ে দিবেন? এখন তো শুধু বাচ্চা পাঠিয়েছি, এরপর যদি আবার এমন করেন তখন কিন্তু পুরো বংশধর পাঠিয়ে দেবো জানো। এপাশের কণ্ঠে যেমন মজা, খুনসুটি, আবার হুমকির ছোঁয়াও। রিদি আর কথা খুঁজে পেল না। রাগে শরীর কাঁপতে লাগলো, গলা আটকে এলো। অবশেষে প্রচণ্ড ক্ষোভে ফোন কেটে ছুঁড়ে মারল বিছানার উপর। বুক ভরে উঠল আক্ষেপে। নিজের উপর নিজেরই ক্ষোভ হলো। ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল, সে আরে বজ্জাত বেটা, সত্যি সত্যি তোর কপালে আধ পাগল বউ জুটবে দেখিস। ধপ করে বিছানা থেকে নেমে বালিশে মুখ গুজে দিল। চোখে পানি চলে এলো রাগার দুঃখে। বুকের ভিতর ভরা অভিমান তাকে দমিয়ে আনলো না, বরং মনে মনে আহাতকে অজস্র অদ্ভুত বদদোয়া দিতে শুরু করলো। পরের দিনটা ছিল মীর হাউসের জন্য একটু ভিন্ন। সকাল থেকে বাসার পরিবেশে একটা কেমন ব্যস্ততার আমেজ। কারণ আজ তাদের ছোট মেয়ে হাতিবার জন্মদিন। যদিও অনেক বড় আকারে উদযাপন করা হয়নি, তবুও ছোট একটা আয়োজনে রেশ যেন বাড়িটাকে অন্যরকম করে তুলেছে। বাসার ভেতরে যেন এক অদৃশ্য আনন্দ ছড়িয়ে আছে। সন্ধ্যা নামতে আত্মীয় স্বজন আসা শুরু করলো। যেহেতু আদিবা আর আহিয়ার সব বন্ধুদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই একে একে আনিকা, নীলা, তামিম, সাব্বির সবাই চলে এলো। তবে এখনও রিদিতা এসে পৌঁছায়নি। তামিম এসে প্রথমে চারিপাশে চোখ বুলালো। স্পষ্ট বোঝা যায় সে রিদিকে খুঁজছে, কিন্তু কোথাও চোখে পড়ল না। মনের ভেতর হালকা অস্থিরতা তৈরি হলো তার। সে আনিকার পাশে গিয়ে ধীরে জিজ্ঞাসা করলো, আলিকা, রিদ্দিতে আসবে না? আনিকা কাজ ঝাঁকি উত্তর দিল, জানি না, বলছিল আসতে ইচ্ছা করছে না, তবে আহিয়াকে নাকি বলেছে আসবে দেখি, শেষ পর্যন্ত আসে কিনা।
এই কথাতেই তামিমের ভিতরে এক অদৃশ্য শূন্যতা নেমে এলো। সে তো শুধু হৃদির সাথে দেখা হবে ভেবেই এসেছে, তা না হলে আসতোই না। এমন সময় সাব্বির পাশ থেকে ঠাট্টা সুরে বলে উঠল। দোস্ত দেখ, তোর অস্তিত্বর কারণ আছে। তামিম চমকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সত্যি মূল দরজা দিয়ে ভেতরে ঢুকছে হৃদি। হৃদির পড়ে আছে হালকা আকাশি নীল রঙের একটা গাউন। সাজগোজ নেই তেমন, শুধু ঠোঁটে হালকা লিপ গ্লস, মাথার ওড়না পেঁচিয়ে চুল ভালো করে ঢেকে দিয়েছে। হাতে ছোট্ট একটা গিফট বক্স। সবার ভিড়ের মাঝেও তাকে যেন একেবারে আলাদা দেখাচ্ছিল। তামিম নিজের আবেগ চাপতে না পেরে এগিয়ে গিয়ে বলল, হাই। এত দেরি করলে? আমি তো ভাবছিলাম আসবেই না। হৃদি ঠোঁট বাঁকিয়ে বলল, আসতে তো চাইনি, কিন্তু আহিয়ার জোরাজুরিতে আসতে হলো। ভালোই হয়েছে এসেছো, দেখা হয়ে গেল। পাশ থেকে আনিকা খোঁচা দিয়ে বলে উঠল। দেখা তো প্রতিদিনই হয় ভার্সিটিতে। তামিম কেমন যেন গড়বড় খেয়ে হেসে ফেলল। ঠিক আরে আমি সে কথা বলিনি, আমি তো শুধু। তখনই আহিয়া দৌড়ে এসে হৃদিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি হয়েছি তুই আসছিস। আনিকা মুখে দুষ্টু হাসি টেনে কটাক্ষ করে বলল, এতই যখন দরদ, তখন ভাইয়ের বউ করে এ বাড়িতে রেখে দিলেই তো পারিস। এই কথায় হৃদির বুক ধকাস করে উঠল। মুহূর্তে সে আনিকার হাত শক্ত করে চেপে ধরল, চোখ কটমট করে ইশারা করল। চুপ। আহিয়া একটু ভেবে নিয়ে সত্যি সত্যি বলে ফেলল, আরে এটা তো আমি ভেবেই দেখিনি। আদনান ভাইয়ের জন্য তো মেয়ে খুঁজছেই, অথচ মেয়ে তো আমাদের সামনেই আছে। আম্মুকে বলতে হবে এ ব্যাপারে। তামিম, আনিকা আর হৃদি একসাথে তিনজন চিৎকার করে উঠল। কি মাথা খারাপ? আহিয়া অবাক হয়ে তাকালো সবার দিকে, ভ্রু কুচকে বলল, কেন? খারাপ কি বললাম? হৃদিতা কেমন যেন ঘাবড়ে গেল। অস্বস্তি হচ্ছিল, তার শব্দ খুঁজে পেল না। শেষে শুধু বলল, আমার ঘটকালি করার দরকার নেই তোর। কেন? কারণ ওর ক্রাশ আছে। আনিকার মুখ ফসকে বেরিয়ে এলো কথাটা। বলেই সে সাথে সাথে নিজের জিহবা কামড়ে ফেলল। হৃদি কটমট করে তাকিয়ে আছে ওর দিকে। আহিয়া চমকে গিয়ে বলল, ওহ তাই তো, আমি ভুলেই গেছিলাম। তোর ক্রাশকে সেটা তো বললি না সেদিন। তামিমের চোখ এক ঝলক হৃদির দিকে গেল। হৃদিও আর চোখে তাকালো একবার। তামিমের ঠোঁটে হালকা এক মিষ্টি হাসি ফুটে উঠল। মনে মনে সে ভেবে নিল হয়তো হৃদির ক্রাশ সে নিজেই, তাই কিছু না বলে শুধু মুখ টিপে হাসলো। আহিয়া এবার হৃদির হালকা ঝাঁকিয়ে বলল, কিরে বল না। সবাই তখনও হৃদির দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আহাদ রাজাকে। ঘরের পরিবেশ এক নিমিষেই থমকে গেল। সবার দৃষ্টি গিয়ে আটকে গেল তার উপর। হৃদির বুকটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল। শুভ্র রঙের প্যান্ট শার্টে সজ্জিত আহাদ প্রতিটা ধাপে পা রাখতে চুলগুলো হালকা দুলে উঠছে। তার চলার ভঙ্গিতে এমন এক আত্মবিশ্বাস যেন চারিপাশের সব আলো কেবল তার জন্যেই। শেষ ধাপে নেমে এসে সে চুলে হাত বুলায়। আর তখনই তার চোখ আটকে গেল হৃদির চোখে। হৃদির ধারালো দৃষ্টি সোজা হয়ে বিঁধল আহাদের বুকে। বুকের ভেতরে চাপা একটা ব্যথা, সাথে অদ্ভুত এক টান অনুভব করলো। মনে হলো ফুসফুস বেরিয়ে আসবে। সে অবচেতনভাবে বুকটা চেপে ধরলো। হঠাৎই একটা তৃষ্ণার্ত ভারী ঢোক গিলল তার গলার। কণ্ঠমণির নড়াচড়া স্পষ্ট দেখা গেল। হৃদির দিকে তাকিয়ে সে বুঝল সে কোনো এক অচেনা আবেশে বন্দী হয়ে গেছে। আনিকা হঠাৎ খেয়াল করলো হৃদির দিকে। সবার সাথে দাঁড়িয়ে থাকলেও হৃদি যেন পুরোপুরি অন্য জগতে হারিয়ে গেছে। তার দৃষ্টি অবিচল হয়ে আটকে আছে আহাদ রাজার দিকে। চোখের ভেতর কেমন যেন অদ্ভুত ঝিলিক, ঠোঁট সামান্য ফাঁকা। মনে হচ্ছে দুনিয়ার সব কিছু মিলিয়ে গেছে, শুধু আহাদই আছে তার সামনে। আনিকা অবাক হয়ে মুহূর্তখানিক তাকিয়ে থাকলো হৃদির মুখের দিকে। অতঃপর হালকা দুষ্টুমি ভরা ভঙ্গিতে কনুই দিয়ে হৃদির বাহুতে ধাক্কা দিল। মুখটা বন্ধ কর, কি দেখছিস এভাবে? অচেতন ঘোর ভেঙে হৃদি হকচকিয়ে উঠল। চোখের পলক ফেলাতে দ্রুত দৃষ্টি নামিয়ে নিল। তার কোমল গাল বেয়ে হালকা লালচে আভা নেমে এলো। আর সেই দৃশ্যটি কিন্তু এড়িয়ে গেল না আহাদের চোখ। তার ঠোঁটের কোণে এক চাপা হাসি খেলে গেল। দাঁত দিয়ে হালকা ঠোঁট কামড়ে হাসিটা আরও চেপে রাখলো। ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে এসে সোফায় গিয়ে বসলো আহাদ। এক পা অন্য পায়ের উপর তুলে হেলান দিয়ে শরীরটা এলিয়ে দিল। আর চোখে প্রতি মুহূর্তে নজর রাখছে তার প্রেয়সীর দিকে। এমন সময় বাইরে থেকে গটগট করে ভেতরে ঢুকলো আদনান। আহিয়া হঠাৎ হৃদির হাত ধরে জোর করে ঘুরিয়ে দিল দরজার দিকে। উৎফুল্ল কণ্ঠে বলল, দেখ হৃদি, আদনান ভাই আসছে। মুখোমুখি হলো আদনান আর হৃদিতা। মুহূর্তে বুকের ভেতরে ধপাস করে উঠল হৃদির। সে একদম জমে গেল আহিয়ার এমন কাণ্ডে। দৃষ্টি নামিয়ে রাখলো নিচের দিকে। তবে আহিয়া তাকাতেই দেখলো আদনানের চোখে যেন শীতল অগ্নি। শক্ত চোয়াল, রাগে চেপে ধরা ঠোঁট, কটমট করে
তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে। নিজের ভুল বুঝতে পেরে সে দ্রুত পাশ ফিরে আনিকার পিছু গিয়ে নিজেকে আড়াল করে দাঁড়ালো। সামান্য পাশ ফিরে ঘাড় কাত করে তাকাতেই হৃদির চোখ আটকে গেল আহাদের দিকে। হৃদির কেমন যেন দম বন্ধ হয়ে এলো, যেন নিঃশ্বাস আটকে গেছে, হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে। কারণ আহাদের চোখ আর আগের মতো কোমল ছিল না, জ্বলন্ত অগ্নিশিখার মতো দৃষ্টি গেঁথে বসেছে তার চোখে। সেখানেই যেন আগুনের লেলিহান শিখা, রাগ, ঈর্ষা, অধিকারবোধ সব একসাথে। আহাদের চোখে পড়ল হৃদির ড্রেসের সাথে আদনানের শার্ট ম্যাচিং হয়ে গেছে। যদিও সেটা কাকতালীয়, তবুও তার ক্রোধে শরীর ফেটে যাচ্ছে। আর তা দেখে হৃদি খুশখুশে কাশতে শুরু করলো। তামিম যে নীরবভাবে সব দেখছিল এতক্ষণ, সে দ্রুত এগিয়ে এসে এক গ্লাস পানি এগিয়ে দিল হৃদির দিকে। রিদিতা, এই নাও, পানি খেলে ঠিক হয়ে যাবে। হৃদি কোনো তোয়াক্কা না করে এক নিঃশ্বাসে পানি ঢক ঢক করে খেয়ে ফেললো। পানি শেষ করে ধীরে ধীরে চোখ খুলে আবার তাকালো আহাদের দিকে। গম্ভীর মুখ, ঝলসে যাওয়া চোখ। একরাশ ক্রোধ নিয়ে গটগট করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল আহাদ। হৃদির বুক থেকে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে হলো যেন বুকের উপর থেকে বিশাল কোনো পাথর নেমে গেছে। সে আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চারিদিকে চোখ বুলালো। চোখ ঘুরে গিয়ে আবারও থেমে গেল। যেখানে আহাদ ছিল সেখানে তার ভেতরে অদ্ভুত এক শূন্যতা তৈরি হলো। চোখে হালকা বিস্ময়, ঠোঁটে মৃদু কাঁপন। অচেতনেই মনে মনে সে বুঝলো আহাদের অনুপস্থিতি তাকে অস্থির করে তুলছে। সে এবার মুখ শক্ত করে তাকালো আহিয়ার দিকে। আহিয়া একটা কৃত্রিম হাসি দিয়ে বলে, সরি, আমি বুঝতে পারি নাই। সরি মাই ফুট, তোকে তো আমি। হৃদি দাঁত কিরমির করে বলে কথাটা। এরই মধ্যে হালিমা বেগম সবাইকে ডেকে নেন কেক কাটার জন্যে। আদিবা ও তার কয়েকজন বান্ধবী মিলে এসে সেখানে হাজির হয়। আর তারপর শুরু হয় হট্টগোল। আহাদ শরীরে ক্রোধের আগুন নিয়ে রুমে ঢুকলো। দরজায় এক ঝটকা লাথি মারতেই দরজা ঠাস করে দেয়ালে ধাক্কা খেলো। রুমে ঢুকে চমকে উঠল। ভেতরে দাঁড়িয়ে আছে নীলা, তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আহাদের দৃষ্টির সঙ্গে চোখ মেলাতে না পেরে নীলা এক পা পিছু হটে গেল। আহাদ গর্জে উঠল, নীলা, আমার রুমে কি করছিস তুই? নীলা গলা শুকিয়ে ঢোক গিলল, কাপা গলায় বলল। আহাদ ভাই, আহাদ দাঁতে দাঁত পিষে আরো ভয়ঙ্কর গলায় বলল, আই এম আস্কিং ইউ, কার পারমিশন নিয়ে আমার রুমে ঢুকেছিস? আমার রুমে কেন এসেছিস? নীলা কেঁপে উঠে তোতলাতে লাগলো। আসলে আমি চার্জার খুঁজছিলাম। আহাদের রক্ত যেন আরো গরম হয়ে উঠল, চোখ লালচে হয়ে উঠল ক্রোধে। চার্জার খুঁজছিলি তো আমার রুমে কেন? আরো অনেকের রুমই তো আছে। আহি রুম আছে, আদির আছে, চাচি আমার রুম আছে। আমার রুমে আসার সাহস হলো কেমন করে তোর? আমার রুমে বাহিরের কারো আসা আমি পছন্দ করি না, সেটা কি তুই নতুন জানিস? নীলার মুখ শুকিয়ে গেল, গলায় কাঁপুনি দিয়ে বলল, সরি। বেরিয়ে যা রাইট নাও, কুইক। আহাদ এক ধমক দিয়ে গর্জে উঠল। আহাদের চোখের জ্বলন্ত আগুনে নীলা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। হুড়মুড় করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তার নিঃশ্বাস হাঁপাচ্ছে, বুক কাঁপছে। সে ভাবেনি আহাদ এত দ্রুত এসে পড়বে। রুমে একা দাঁড়িয়ে আহাদ যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তার ভিতরে আগুন যেন কোনোভাবেই শান্ত হতে চাইল না, বরং রাগে ফুঁসতে ফুঁসতে হঠাৎ পায়ের জোরে চেয়ারে লাথি মারল। চেয়ারটা উল্টে গিয়ে মেঝেতে গড়িয়ে পড়ল। এদিকে নিচে আদিবার জন্মদিনের কেক কাটা শেষ হয়েছে। সবাই আনন্দ ফুর্তিতে নিজেদের মতো সময় কাটাচ্ছে। হাসি আড্ডায় আর কোলাহলে ভরে আছে ঘর। কিন্তু হৃদি সোফার এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছে, মনটা অকারণে ভারী হয়ে উঠে। হঠাৎই মাথায় ঝলক দিয়ে উঠল গত রাতের ঘটনাটা। আহাদের উদ্ভট আচরণ ঘুরপাক খেতে লাগলো মনে। হৃদির বুকের ভেতর শক্ত হয়ে এলো। এটা নিয়ে আহাদকে সরাসরি প্রশ্ন করতে হবে, কারণ আহাদকে সে পছন্দ করে। তার উল্টাপাল্টা রাগ, অভিমান, শাস্তি সব মেনে নিতে পারবে হয়তো, কিন্তু পরিবার তারা তো কখনো এসব মেনে নেবে না। তাই সাহস সঞ্চয় করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পা টিপে টিপে আহাদের রুমের দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। যদি আবার রেগে যায়, যদি চিৎকার করে, তাকে শাস্তি দেয়, এইভাবে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। ঘুরে যেতে নিলেই ভেতর থেকে আহাদের কর্কশ করাতের মতো কণ্ঠ ভেসে এলো, যেটা বলতে এসেছিস সেটা বলে যা। জানো, হৃদি চমকে উঠল, বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। তবুও ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে পা রাখলো। আহাদের দিকে দৃষ্টি পড়তেই শ্বাস আটকে এলো তার। আহাদ একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে, পা দুটো তুলে দিয়েছে টেবিলের উপর। এক হাতে ধরা জ্বলন্ত সিগারেট, টেবিলের উপর খোলা অ্যালকোহলের বোতল আর আধা খাওয়া গ্লাস। তার গাঢ় বাদামি চোখে আগুনের শিখার মতো জ্বলছে। হৃদি বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে রইল এক মুহূর্ত। এরপর মুখ থেকে ফিসফিস শব্দে বেরিয়ে এলো, আপনি বাসায় বসেও নেশা করছেন? আহাদ হালকা হেসে নিঃশ্বাসে ধোয়ার কুণ্ডলি ছাড়ল। নেশায় নেশা কাটে, এক নেশা দূর করতে আরেক নেশার সাহায্য নিতে হয়। হৃদি চোখ শক্ত করে বলল, নেশা করা হারাম, ইসলামে জায়েজ নেই, এতে পাপ হয়।
আহাদ বিদ্রুপে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। চেয়ার থেকে পা দুটো নামিয়ে উঠে দাঁড়ালো। হাতে গ্লাস তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো হৃদির দিকে, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। হৃদির সামনে এসে সামান্য ঝুঁকে নিচু গলায় বলল, ইবলিশ শয়তানকে পাপ পুণ্যের পার্থক্য শেখাতে এসেছো? হৃদির নিঃশ্বাস দ্রুত হয়ে এলো, তবুও সাহস করে বলল, না, আমি আমি গত রাতের ব্যাপারে কথা বলতে এসেছি। আহাদ ভ্রু কুচকে ঠান্ডা গলায় বলল, কি কথা? আপনি কালকে এমনটা কেন করলেন? আহাদ হঠাৎ জোরে হেসে উঠল। হৃদি আজকে এমনটা কেন করলাম সেটা জিজ্ঞেস করবে না যেন? ভ্রু কুচকালো। কোনটা? এইটা। এই বলে আহাদ হঠাৎ গ্লাসটা এক চুমুক দেয়, এরপর কয়েকবার গ্লাসটা ঘুরিয়ে এক ঝটকায় ঢেলে দিল হৃদির মাথার উপর। অ্যালকোহলের গন্ধে চারিদিক ভরে গেল। হৃদি আতকে উঠে নাকমুখ শক্ত করে খিচে নিল। তার জামা ভিজে নষ্ট হয়ে গেছে পুরোপুরি। চোখে বিস্ময়ে, ঠোঁটে কাঁপুনি নিয়ে দাঁত কিরমির করে বলল, এমনটা কেন করলেন আপনি? আমার জামা নষ্ট হয়ে গেছে। আহাদ ঠান্ডা হিমশীতল গলায় বলল। সেটাই তো চেয়েছি আমি। হৃদি ভ্রু কুচকে বলল, মানে আজকের পর থেকে এই রং তোর জন্য নিষিদ্ধ। মৃত্যুর আগ পর্যন্ত যেন এই রং গায়ে জড়াতে না দেখি। ড্রেস চেঞ্জ করো, কুইক। আহাদের চোখ জ্বলে উঠে কাটকাট দৃষ্টিতে তাকিয়ে বলল কথাটা। হৃদির বুক কেঁপে উঠল, চোখে বিস্ময়, ঠোঁটে অবিশ্বাস। রঙের সাথে তার রাগের কি সম্পর্ক কিছুই বুঝতে পারল না, তবুও সাহস করে রাগে গলা কাঁপিয়ে বলল, আমার যখন ইচ্ছে, যে রং ইচ্ছা আমি সেইটাই পরব, তাতে আপনার কি? আহাদ হঠাৎ ভয়ঙ্কর দৃষ্টি মেলে গর্জে উঠল, এমন ব্যবস্থা করব সারা জীবন শুধু সাদা রং গায়ে জড়িয়ে শান্তিতে শুয়ে থাকতে পারবি। তখন শুয়ে শুয়ে চিন্তা করিস আমার কি। হৃদির চোখ টলমল করে উঠল অভিমান আর আঘাতে। বুকটা হুহু করে উঠল। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। চোখের অশ্রু চেপে ঘুরে দাঁড়ালো, কিন্তু বেরিয়ে যেতে আহাদ আবার কর্কশ গলায় চিৎকার করে উঠল, আহিয়া রুমে গিয়ে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করো, কুইক। হৃদি একবারও ফিরে তাকালো না। তার চোখে ক্ষোভ, অভিমান আর অশ্রুর কুয়াশা। গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। রুমের ভেতর শুধু রইল ধোঁয়া, অ্যালকোহলের তীব্র গন্ধ আর আহাদের দম ফাটা ক্রোধ। আহিয়ার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আহিয়ার দেওয়া সাদা কালো কম্বিনেশনের কুর্তি পায়জামা পরে নেয় হৃদি। আয়নার সামনে একবার নিজেকে দেখে সে মাথা বেঁকিয়ে নিয়ে, কাজল ছাড়া ফ্রেশ মুখ, ভেজানো কণ্ঠ এখন খানিকটা ভয়াবহ স্মৃতি দমন করছে। এভাবে তো আর এত মানুষের মধ্যে যাওয়া যায় না। বাধ্য হয়ে পোশাক বদলাতে হলো। আহিয়া অদ্ভুত চোখে দেখিয়ে জিজ্ঞাসা করলো, কি করে এত ভিজে গেলি? হৃদি একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, কোনো ব্যাখ্যা দিল না, শুধু নির্লিপ্ত কণ্ঠটা বেঁধে উঠল, বাদ দে, যা হওয়ার হয়ে গেছে, আমি এখনই বাসায় যাচ্ছি। আহিয়া উঠে এসে কাঁধে হালকা চেপে দিল। আজ থেকে জানা, যাও লাগবে না আজকে। হৃদির ঠোঁটের কোণে কণ্ঠ খানিকটা তীক্ষ্ণ। মাথা খারাপ? অসম্ভব, সুমন ভাই রাগ করবে, তাছাড়া আব্বু জানতে পেলে ক্যাচাল হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর কণ্ঠে কেমন আবেগ মিশে বলে, আচ্ছা ঠিক আছে, কি আর করার, সাবধানে যাস। আচ্ছা, আল্লাহ হাফেজ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিদায় নিল রিদিতা। মূল দরজা পেরিয়ে গেটের দিকে আসতে অপ্রত্যাশিতভাবে সামনে পড়ে আমজাদ মীর। আমজাদ মীরের দিকে তাকিয়ে হৃদির হঠাৎ সেদিনের ঘটনা মনে পড়তে লজ্জায় এক রৌদ্রহীন আভা শরীরটা ঢেকে দিল তার। মুহূর্তের মধ্যে মাথা নুয়ে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম। আমজাদ মীর প্রথমে একটু বিব্রত হলেন, তবুও বিদ্রুপ গলার মধ্যে দিয়ে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। তিনি পাশ কাটিয়ে যেতে চাইছিলেন, কিন্তু রাতের এই নীরবতায় হৃদিকে একা দেখে চিন্তিত হতে বাধ্য হলেন। হৃদি তো তার নিজের মেয়ের মতো, বাবার স্নেহ খবরের মতো কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি একা যাবে? হৃদি অনড়, কণ্ঠে কোনো ভঙ্গিমা নেই, শূন্যতার মতো পরিষ্কার সিদ্ধান্ত। জি আঙ্কেল। আমজাদ মীর একবার কপাল কুঁচকে বললেন, এত রাতে একা যাবে? চলো, আমি ড্রাইভারকে বলি, ও তোমাকে নিয়ে যাবে। হৃদি অচঞ্চল কণ্ঠে প্রত্যাখ্যান করল, না না আঙ্কেল, আমি যেতে পারবো, অত রাত্রও হয়নি। কিন্তু তার কণ্ঠে যতটুকু ভর ছিল ততটুকুই ভঙ্গুর। এই ভঙ্গুরতার পেছনে ঘাস ফোটা লজ্জা লুকিয়েছিল। তাই পেছন থেকে বড় পানি এগিয়ে আসে আহাদ, আর তার আগমনে হৃদির কপালে তীব্র রাগের রেখা ফুটে উঠল। তার গা হঠাৎ কাঁপলো, মুখটা শক্ত হয়ে গেল, চোখ ক্ষণিকের জন্য এক অদৃশ্য ভয়ের ঢেউ বয়ে উঠল। হৃদি আমজাদ মীরকে উদ্দেশ্য করে বলল, আমি আসছি। বলে হৃদি বড় বড় পা ফেলে গেটের দিকে এগিয়ে গেল। আহাত হাত দুটো বুকের উপর ভাঁজ করে নিজের বাবাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো। এতে আমজাদ মীর একটু বিব্রত হলেন, এক ধাপ পেছনে সরে গেলেন। তার কণ্ঠে খা খা শব্দে বের হলো, তার এভাবে শগুনের মতো দেখছো কেন আমাকে?
মুখে অস্বস্তির রেখা। আহাদ ঠোঁটটা হালকা টানলো, মৃদু তির্যক হাসি। পিতাপুত্রের মধ্যকার যে তিক্ততায় আজ নতুন মাত্রা ঢুকেছে তা উভয়ে বুঝে। আহাদ সরাসরি কটাক্ষ করে বলে উঠল, নিজের বয়সটা মাথায় রেখো। তাছাড়া ঘরে বউ বাচ্চা আছে, সেটা ভুলে যেও না। মুখে লাগাম টানো বেয়াদব ছেলে। আহাদ প্রবল কণ্ঠে ধিক্কার দিল। তোমারই তো ছেলে। সেটাই তো সবচেয়ে বড় আফসোস যে তোমার ঠোঁট কাটা বেয়াদব ছেলে আমি জন্ম দিয়েছি। আহাদের কণ্ঠ তীক্ষ্ণ, চোখে কোনো অনুশোচনা নেই, কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলল, জন্ম দিয়েছো কেন? আমি বলেছি আমি এই পৃথিবীতে আসতে চাই। জন্ম যখন দিয়েছো এখন ভুক্তভোগী হও। আর হ্যাঁ, মিশা সদাগরের মতো একদম আমার প্রেমে বাগড়া দিবা না, তাহলে 2 মিনিটও লাগবে না তোমার ডিভোর্স করাতে। নিজের বাবাকে ধমক দিচ্ছে বেয়াদব ছেলে। হ্যাঁ। আমজাদ মীরের কণ্ঠ কেটে আসে, চোখে লজ্জার হতাশার মিশ্র অনুরাগ। না, তোমার ছেলে। আহাদ এবার আর ধাপ এগিয়ে এসে বাবার কানের কাছে নিচু গলায় বলে, আরেকটা কথা, এই আহাদ রাজা থাকতে তার হৃদিরা নিয়ে একা যাবে কেন? এটা তো বোঝা উচিত ছিল মন্ত্রীমশাই। তার কণ্ঠে এক ধরনের অধঃপতন আর দাবি। যাই, নিজের প্রেয়সীকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। বাই। বলেই চোখ টিপে দিয়ে বাতাসের মতো পাশ কাটিয়ে হেঁটে চলে গেল। বড় বড় পা ফেলে চলে গেল গেটের দিকে। চলতে থাকা আহাদের পেছনে তাকিয়ে আমজাদ মীর কয়েকবার শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বললেন, আল্লাহ, কোন পাপের ফল এটা আমার নিজের ছেলে আমার সংসার ভাঙা নিয়ে হুমকি দেয়। আমজাদ মীর খানিকক্ষণ তাকিয়ে থেকে হতাশায় মাথা নেড়ে ভেতরের দিকে পা বাড়ালেন। অদ্ভুত এক মিশ্র অনুভূতি সহ সবকিছুই বহমান রাত্রির মাঝে মিলিয়ে গেল। রিদিতা গেট পেরিয়ে বাইরে বেরোলো। বাতাসে শুকনো পাতার সাই সাই শব্দ। মাথার ভেতরে যেন ঢেউ খেলে যাচ্ছে একের পর এক ভাবনা। তার বুক ভরা অভিমান আহাদের উপর, নিজের উপর, এই পরিস্থিতির উপর। মনে মনে ভাবল, আজ যদি না আসতো তবে এই অপমান, এই অস্বস্তি সহ্য করতে হতো না। তার আঙ্গুলগুলো শক্ত করে ব্যাগে হাতলে চেপে ধরল। দাঁত কিরমির করছে রাগে, চোখে মুখে অগ্নিশিখা খেলে যাচ্ছে, কিন্তু ভেতরে জমে আছে অদ্ভুত শূন্যতা। সে দ্রুত পা চালাতে শুরু করলো। রাস্তার লাইটগুলো কেমন যেন নিস্তেজ লাগছিল। হঠাৎ নজরে পড়ল গেটের ডান পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম। 2 হাত পকেটে কেমন একটা শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে সামনে। রিদি এক মুহূর্ত থমকে গেল, অবাক হয়ে বলল, তামিম, তুমি এখনো যাওনি? তামিম সোজা হয়ে দাঁড়ালো, মুখে হালকা হাসি ফুটিয়ে এগিয়ে এসে বলল, ভাবলাম এত রাতে একা একা তুমি কিভাবে যাবে, তাই অপেক্ষা করছিলাম। প্রয়োজন ছিল না, আমি একাই যেতে পারতাম। আমি তো এখন আর ছোট না। তামিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা ঠিক, তুমি ছোট নাও, তবে অপেক্ষা যখন করেছি তখন অন্তত পৌঁছে দিয়ে আসি। আমারও তো একটা দায়িত্ব আছে। তীব্র কুচকে তাকালো, ঠোঁটে হালকা হাসি মেখে বলল, এত দায়িত্ববান কবে হলে তুমি? তামিম নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, সেদিন থেকে তোমাকে দেখছি। রিদি কপাল কুচকে বলল, কি বললে? বুঝতে পারলাম না। কিছু না, চলো এগিয়ে দিই। ঠিক আছে, চলো। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। তামিম কথোপকথনের ভেতরেও রিদির প্রতিটা অঙ্গভঙ্গি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। রিদি হাত নাড়িয়ে কিছু বলছে, কপালে ভাঁজ ফেলছে, ঠোঁটে হালকা ভঙ্গিতে কামড় বসাচ্ছে। সবকিছু যেন তামিমের চোখে পড়ে যাচ্ছিল, কিন্তু রিদি কিছুই টের পেল না। একটু সামনে যেতে রাস্তার মোড়ে দাঁড়ানো ফাঁকা একটা রিক্সা দেখে তামিম ডাক দিল। রিক্সা কাছে আসলে তামিম উঠে বসে রিক্সায় হাত বাড়িয়ে দিল রিদির দিকে। রিদি এক মুহূর্ত দ্বিধায় পড়ল, ঠোঁট কামড়ে ধরল, অতঃপর হাত বাড়িয়ে দিতে গেলে তামিমের দিকে। ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় একটা শক্তপোক্ত হাত তার কোমর ঘিরে ধরল। রিদির বুক ধরাস করে উঠল। বিস্ময়ে ঘুরে তাকিয়ে দেখল আহাদ। তার চোখে লালচে জ্বলন্ত দৃষ্টি, মুখে সেই ভয়ঙ্কর স্থিরতা। তামিম হতবাক হয়ে বলে উঠল, আহাদ ভাই। রিদি মরিয়া হয়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আহাদের বাঁধন যেন লোহার চেয়েও শক্ত। 2 আঙ্গুলে ইশারা করলো রিকশাওয়ালাকে। রিকশাওয়ালা আহাদের চোখের দিকে তাকাতেই কেঁপে উঠে দ্রুত রিকশা ঘুরিয়ে চলে গেল। তামিম একবার রিদির দিকে ঘুরে তাকালো। রিদির চোখে ভয়ের সাথে একরাশ অসহায়তা। সে যেন নীরবে সাহায্য চাইছে, কিন্তু তামিম কিছুই করতে পারল না। আহাদ রাজা, যার দৃষ্টির সামনে দাঁড়ানোর সাহস কারণ নেই। মুহূর্তের ভেতরে তামিম আর রিকশা হলদে লাইটের আলোয় রাস্তায় মিলিয়ে গেল। রিদি তখন একটু ঝটকা মেরে আহাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। হয়তো আহাদ ইচ্ছে করে ছেড়ে দিয়েছে, না হলে সে বাঁধন থেকে এত সহজে মুক্তি পাওয়া সম্ভব ছিল না। রিদির চোখে অগ্নিশিখা জ্বলল। কটমট করে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনার সমস্যা কি? আমার সাথে সব সময় এমন করেন কেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আহাদের মুখ কঠিন হয়ে গেল। ধীরে ধীরে রিদির কাছে ঝুঁকে বলল, আমার এত বড় সর্বনাশ করার পর আজ জিজ্ঞেস করছো কি ক্ষতি করেছো? কি সর্বনাশ করেছি আমি? রিদির বুক কেঁপে উঠল। আহাদ ঠোঁটে ব্যঙ্গ মিশিয়ে হেসে বলল, সেটা যদি বলতে বসি তাহলে সারা রাত এখানেই শেষ হয়ে যাবে।
এখন থাক, পরে একদিন সময় করে খাতা কলম নিয়ে বলতে বসবো। গাড়িতে ওঠো, তোমাকে বাড়ি পৌঁছে দিই, না হলে আবার তোমার পরিবার আমাকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করাবে। হৃদি ক্ষিপ্ত হয়ে বলল। আমি আপনার সাথে যাব না। আহাদ ঠান্ডা চোখে তাকালো হৃদির দিকে, এরপর কর্কশ কণ্ঠে বলল। তাহলে কার সাথে যাবে? ওই কোষ্ঠকাঠিন্যে ভোগা তামিমের সাথে? হৃদির চোখ বড় হয়ে গেল আহাদের এমন উদ্ভট কথায়, তবুও ঠোঁট চেপে অনড়ভাবে বলল। হ্যাঁ, ওর সাথেই যাব। আর আপনাকে কে বলেছে ও কোষ্ঠকাঠিন্য রোগে ভোগে? নির্লিপ্ত ভঙ্গিতে বলল। ওর চেহারা দেখলেই বোঝা যায়। হৃদি বিরক্ত হলো আহাদের গা ছাড়ানো এমন কথাবার্তায়। এরপর আবারও বলল। যাই হোক, তবুও আমি আপনার সাথে এক পাও যাব না। আপনার উপর আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। কে জানে বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে আমাকে হয়তো কবরে পাঠিয়ে দিবেন। সন্ধ্যায় তো অকারণেই আমার সাথে যা তা ব্যবহার করেছেন। আমি যাব না আপনার সাথে। আহাদের কণ্ঠ হঠাৎ করে অন্ধকারের মতো ভারী হয়ে উঠল। কারণ ছাড়া আহাদ রাজা কিছুই করে না। আর কবরে পাঠানোর কথা বলছো? যদি তুমি আমাকে সেই পর্যায়ে যেতে বাধ্য করো, তবে আমি অবশ্যই সেটা করব। সিদ্ধান্ত তোমার, মিস জানো। এখন কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো, না হলে বাধ্য হয়ে উল্টাপাল্টা কিছু করব, তখন আবার বলবে বজ্জাত বেটা। হৃদির গলা কাঁপিয়ে বলে উঠল। আপনি এমনিতেই বজ্জাত। আহাদের ঠোঁটে বিপজ্জনক পাকা হাসি ফুটল। আজকে তুমি একটু বেশি কথা বলছো না? আহাদ রাজার সামনে এত কথা বলার সাহস করা হয়নি, কিন্তু তুমি এই মুহূর্তে সেই সাহস দেখাচ্ছ। হৃদি হঠাৎ উপলব্ধি করলো সত্যিই তো সে কখনো এভাবে আহাদের সাথে এত কথা বলেনি। রাগ তাকে ভুলিয়ে দিয়েছে। সে কার সামনে দাঁড়িয়ে আছে। নিজের ঠোঁট কামড়ে নিল, দৃষ্টি নামিয়ে দ্রুত গাড়ির দিকে এগুলো। ড্রাইভার গাড়ির দরজা খুলে ধরতে হৃদি কোনো কিছু না ভেবে উঠে বসলো। তার বুক দুলছে আতঙ্ক আর রাগে। মনে মনে বলল, কোনোভাবে বাড়ি পৌঁছাতে পারলেই হলো। আহাদ সেদিকে তাকিয়ে ডান হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষলো। আবারও ওর ঠোঁটে ফুটলো সে বিপজ্জনক রহস্যময় বাঁকা হাসি। অতঃপর ধীর ভঙ্গিতে গাড়িতে উঠে বসলো। মুহূর্তের ভেতর গাড়ি গর্জে উঠল। রাতের নিস্তব্ধ রাস্তা ধরে এগিয়ে চলল আহাদের কালো গাড়িগুলো, যেন অন্ধকারের বুক চিরে দুই মানুষের অশান্ত হৃদস্পন্দন বহন করে নিয়ে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। মির হাউসের বিশাল হল ঘরে তখন অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে। দেয়ালের ঘড়ির কাঁটা টিকটিক করে সময় জানাচ্ছে রাত 10:30। বড় ঝাড়বাতির নিচে নিজের নির্দিষ্ট চেয়ারে বসে আছেন আফরোজা শেখ। মুখে দৃঢ়তা, ভঙ্গিতে কঠোরতা, যেন তার সিদ্ধান্ত থেকে তাকে সরানো দুঃসাধ্য। পাশে হালিমা বেগম বসে আছেন, তবে তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি খেলা করছে। আর সামনের দিকে শির দ্বারা সোজা করে বসে আছে আদনান। সাদা শার্টের কলার হালকা খোলা, ভ্রু কুচকানো, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। চারিপাশে পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠছে তার উপস্থিতিতে। সন্ধ্যার সেই ঘটনার পর থেকে আহিয়া যেন গায়েব। আদনানের রাগী চোখে ধরা পড়ার ভয়ে সে নিজের রুম থেকে বের হওয়ার সাহসী করেনি। অথচ আদনান কয়েকবারই চোখ বুলিয়ে খুঁজেছে আহিয়াকে। তার ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন, কারণ আজ আহিয়া যা করেছে সেটা কোনো মতে ক্ষমাযোগ্য নয়। আদনানের ধ্যান ভঙ্গ করে ঠিক তখনই আফরোজা শেখের মুখ খুললেন। তার কণ্ঠ শান্ত, কিন্তু তার ভেতরে লুকানো আছে একরাশ দৃঢ়তা। আমি তোমাকে কেন ডেকেছি এতক্ষণে বুঝতে পেরেছো হয়তো। আদনান চোখে বিরক্তি নিয়ে সোজা উত্তর দিল। এই জ্ঞাছাড়া ভঙ্গি আফরোজা শেখকে খানিকটা বিরক্ত করলো। ভ্রু টেনে তুলল সামান্য, তারপরও নির্লিপ্ত গলায় বললেন, তোমার জন্য একটা মেয়ে দেখছি। মেয়েটা খুবই ভালো, ভদ্র, সুশীল। হালিমা মেয়েটাকে ভালো করে চেনে। তাছাড়া আমি ও যতবার দেখছি মনে হয়েছে মেয়েটা তোমার সঙ্গে দারুণ মানাবে। আদনান একটু নড়ে চড়ে বসলো, মুখে কঠিন ছায়া ফুটে উঠল। ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ফেললো হালিমা বেগমের দিকে, দৃষ্টিতে যেন হিমশীতল তীক্ষ্ণতা। হালিমা বেগম সাহস সঞ্চয় করে বললেন, আদনান তো চিনেই হৃদিতাকে। আদনানের চোখ মুহূর্তে বিস্ময়ে বড় হয়ে উঠল। হালিমা হালকা হেসে ব্যাখ্যা দিলেন, আরে মনে নেই ওই দিন সন্ধ্যায় তোমার সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল যে মেয়েটা, সেই হৃদিতা, আহিয়ার বান্ধবী। আদনানের ভেতর হঠাৎ কেমন অস্থিরতা তৈরি হলো। বুকের ভেতর ক্রোধ থকথক করে জেগে উঠল। অথচ বাইরে থেকে সে কিছুই প্রকাশ করল না, বরং ঠোঁট শক্ত করে বসে রইল। আফরোজা শেখ এবার খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কণ্ঠে যেন বিজয়ের সুর ভেসে উঠল। তাহলে তো কথাই নেই, তুমি মেয়েটাকে দেখেছো। আলাদা করে আবার দেখার দরকার হবে না। আমি কালই ওর বাবা মায়ের সঙ্গে কথা বলবো। হালিমা, নাম্বারটা নিয়েছো তো? আমাকে দাও।
হালিমা বেগম মাথা নেড়ে কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎই আদনান সোফা থেকে ঝড়ের বেগে উঠে দাঁড়ালো। মেঝেতে তার জুতার শব্দ হলো, গলা কাঠ হয়ে গিয়েছে, কণ্ঠে অগ্নি জ্বলে উঠছে। আফরোজা শেখও কম নন, সেও কঠিন দৃষ্টিতে তাকালেন। গলা ঠান্ডা কিন্তু কষাঘাতের মতো শোনালো, আমি তোমার মতামত জানতে চাইনি আদনান, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। আদনানের দু চোখ জ্বলে উঠল, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠল, দাঁতে দাঁত চেপে ধীরে ধীরে বলল। এই কথা বলেই হলঘর থেকে চলে গেল সে। তার পদক্ষেপ ভারী, গটগট শব্দে হলঘরের নীরবতা কেঁপে উঠল। উপরে সিঁড়ি বেয়ে মিলিয়ে গেল তার অবয়ব। ঘরে তখন নিস্তব্ধতা ফিরে এলো। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে উদ্বিগ্ন স্বরে বললেন, আপা, আদনান তো রাজি হলো না, মনে হয় রিদিতাকে পছন্দ হয়নি ওর। আফরোজা শেখ ঠোঁটে হালকা হাসি টেনে আনলেন, চোখে সেই পুরানো দৃঢ়তা। সব ঠিক হয়ে যাবে হালিমা, এখন রাজি না হোক, দুদিন পর দেখবে নিজেই এসে হ্যাঁ বলবে। তুমি দুশ্চিন্তা করো না, আমাকে রিদিতার বাবার নাম্বারটা দাও। হালিমা বেগম কিছুটা দ্বিধায় ভুগলেও অবশেষে ফোন নাম্বার এগিয়ে দিলেন। অতঃপর তিনিও ধীরে ধীরে হল ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এবার আফরোজা শেখ ফোন হাতে নিয়ে চুপচাপ বসে রইলেন। তার চোখে জলজল করছে একরাশ পরিকল্পনা, দৃঢ় সংকল্প। এই বিয়ে যে তিনি করিয়ে ছাড়বেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে তার চোখের ভাষায়। সেদিনের পর থেকে রিদিতা যেন নিজের ভেতরে গুটিয়ে গেছে। টানা 2 দিন বাসার ভেতরে বন্দি ছিল সে, ভার্সিটিতেও যায়নি। আনিকা আর আহিয়াও রিদির সাথে একাত্ম হয়ে ভার্সিটিতে যায়নি, যেন রিদিকে রেখে ভার্সিটি যাওয়া তাদের অপরাধ হবে। তবে আজকের দিনটা ছিল ভিন্ন। আজকে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। রিদি প্রথমে অংশ নিতে রাজি হয়নি, তার মন তখনও ভারী। সে তো এ ধরনের জমজমাট অনুষ্ঠানের মানুষই নয়। কিন্তু আনিকার আহিয়া লাগাতার জোরাজুরি শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। ভোরে ঘুম ভাঙল আনিকার ফোনে। চোখ মেলেই বিরক্ত ভঙ্গিতে ফোন ধরল রিদি। ওদিকে আনিকা আর আহিয়ার উচ্ছ্বাস ভরা একটাই জেদ, আজকে শাড়ি পরতেই হবে। সবাই শাড়ি পরবে তো তারাও শাড়ি পরে যাবে। রিদির মুখ গম্ভীর হয়ে গেল, কারণ সে তো শাড়ি পরতে পারে না। সেদিন আহিয়ার আনিকা মিলে বহু কষ্টে পরিয়েছিল, তার উপর আবার শাড়ি পরে হাঁটতেও সমস্যা হয় রিদির। কিন্তু কে শোনে কার কথা? আনিকা একবার যদি বলে দেয় মানে আর না করার সুযোগই নেই। ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো রিদিতা। ভেজা চুলগুলো মেলে দিয়ে শুকাচ্ছে, কিন্তু মাথার ভেতর একটা ভয়। শাড়ি কিভাবে সামলাবে সে? হঠাৎ করে তার উদ্ধারকর্তা ঈশানীকে ডাকতে শুরু করলো। এরপর বোনের পিছু কতক্ষণ ঘুরঘুর করলো যেন তাকে শাড়ি পরিয়ে দেয়। হাতের কাজ শেষ করে ঈশানী ব্যস্ত হাতে আলমারি থেকে বের করে আনলো একখানা লাল জামদানি শাড়ি। সূর্যের রশ্মি শাড়ির উপর পড়তে শাড়ির ঝকঝকে লাল রঙে যেন সারা ঘর আলোকিত হয়ে উঠল। সে শাড়িটা রিদিতার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা নি ধর, ব্লাউজ পেটিকোট পরে শাড়ি, প্যাচে আমি আসতেছি। রিদি শাড়ি নিয়ে লাফাতে লাফাতে নিজের রুমে চলে গেল, কিন্তু কিছুই বুঝলো না কিভাবে, কোথা থেকে কি করতে হবে। শেষে একরাশ ধৈর্য হারিয়ে একেবারে নিজের শরীরের চারিপাশে শাড়িটা ঘুরে ঘুরে জড়ালো। এখন আর হাত পা নাড়াতে পারছে না, যেন শাড়িটাকে বেঁধে ফেলেছে। হাঁসফাঁস করতে করতে বিরক্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বুবু, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ঈশানী ছুটে এসে দেখলো শাড়িটাকে রিদি সত্যি যেন দড়ির মতো শরীরে পেঁচিয়ে ফেলেছে। সেই দৃশ্য দেখে ঈশানী হো হো করে হেসে উঠল। তার হাসির শব্দে রিদি আরো গাল ফুলিয়ে বসে রইল বিছানায়। কি করলি এটা? আমি তোকে শাড়ি প্যাঁচাতে বলেছি, মানে এইভাবে কাপড়ের রোল করতে বলিনি। রিদি হতভম্ব হয়ে বলল, তাহলে কিভাবে পরবো? ওঠ, দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি। বহু কষ্টে উঠে দাঁড়ালো রিদি। ঈশানী এবার ধীরে ধীরে শাড়িটা ঠিক করে পরাতে শুরু করলো। আঁচল একদিকে নিয়ে কুচিগুলো হাতে তুলে নিল, কিন্তু সমস্যা শুরু হলো তখনই। যতবার ঈশানী কুচি গুছতে যাচ্ছে ততবারই রিদির শরীরে হালকা শিরশির অনুভূতি হচ্ছে। সে হেসে কুঁকড়ে যাচ্ছে। আরে শ্বশুরি লাগছে, ছাড়ো, আমার শ্বশুরি লাগে। রিদির এমন কাণ্ডে ঈশানীর মুখে হাসি ফুটে উঠল, তবুও ঠোঁটে চেপে রাখলো হাসি। কয়েকবার চেষ্টা করেও যখন ব্যর্থ হলো বিরক্ত হয়ে বলল, নিজেরটা নিজে করে নে, ধর। এমন নড়াচড়া করলে শাড়ি পরানো যায়? এই বলে কুচিগুলো রিদির হাতে ধরিয়ে দিল। রিদি এবার ঠোঁট কামড়ে ধৈর্য ধরল। ধীরে ধীরে আলতো করে কুচিগুলো ঠিক করে গুজলো কোমরে। অতঃপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখলো। এক পলকের জন্য থমকে গেল সে। লাল শাড়িতে যেন আলোর ছটা ছড়িয়ে পড়ছে তার গায়ে। শাড়ির সাথে মিশে গেছে তার উজ্জ্বল গায়ের রং, ভেসে উঠেছে অদ্ভুত এক পরিণত সৌন্দর্য। তবে মাথায় আঁচল না থাকায় হালকা অস্বস্তি হলো। সে দ্রুত একটা হিজাব তুলে নিয়ে মাথায় জড়িয়ে নিল। হিজাবের সঙ্গে শাড়ির লাল রং অদ্ভুতভাবে মানিয়ে গেল। রিদি আরেকবার আয়নায় তাকালো। তার চোখে যেন অচেনা এক ঝিলিক, কিছুটা লজ্জা, কিছুটা অস্বস্তি, তবুও ভেতরে ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস।
আজকের দিনটা হয়তো অন্যরকম কিছু লিখে রাখবে তার জীবনে। এদিকে মীর হাউসে সকালের পরিবেশটা তখনও শান্ত, তবে ভেতরে ভেতরে এক অদ্ভুত টানটান উত্তেজনা ছড়িয়ে আছে। আহিয়া ও আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে ঠিকঠাক সাজাতে ব্যস্ত। সে আজকের জন্য বিশেষভাবে শ্যাওলা রঙের একটা শাড়ি বেছে নিয়েছে। শ্যাওলা রঙের শাড়িতে তাকে অসম্ভব মোহনীয় লাগছে। তার লম্বা চুল পিঠ বেয়ে নেমে এসেছে খোলা ঝর্ণার মতো। ছোট ছোট ধাপে শাড়ি সামলে নেমে আসছে সিঁড়ি বেয়ে, মুখে চাপা হাসি। শাড়ি একটু ঠিক করে নিতে হঠাৎ গলায় উচ্চস্বরে ডাকে উঠে সে, চাচি আম্মা, চাচি আম্মা, একবার এদিকে আসো না, আমার পিছনের ফিনটা একটু লাগিয়ে দাও না। পাশের ঘর থেকে হালিমা বেগম সাড়া দেন। আসছি, দাঁড়া। ডাইনিং টেবিলে তখন বসেছিল আদনান, হাতে পানির গ্লাস নিয়ে অন্যমনস্ক বসেছিল। কিন্তু আহিয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখে হঠাৎ থমকে গেল। বিস্ময়ে তার চোখের দৃষ্টি স্থির হয়ে গেল আহিয়ার দিকে। সেই মুহূর্তে গ্লাসে ঠোঁট তুলতে পানি গলায় ঢুকে গিয়ে বিষম খেলো। হঠাৎ কাশতে শুরু করলো। আহিয়া প্রথমে খেয়াল করেনি যে আদনান ওখানে বসে আছে, কিন্তু যখন তার চোখে চোখ পড়লো তখন লজ্জায় বুক ধকধক করতে লাগলো, ঠোঁট শুকিয়ে এলো আর মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। দ্রুত দৃষ্টি নামিয়ে সে সরাসরি হালিমা বেগমের ঘরে চলে গেল। ভেতরে ঢুকে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হালিমা বেগম এসে শাড়ির পিন ঠিক করে দিতে দিতে খেয়াল করলেন আহিয়া বারবার উকি দিচ্ছে বাইরে। সে যেন নিশ্চিন্ত হতে চাইছে আদনান এখানে বসে আছে কিনা। যখন দেখলো ডাইনিং টেবিল খালি, তার মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। তখনই ঘরে প্রবেশ করলো আফরোজা শেখ। তিনি চশমাটা নামিয়ে মেয়েকে ভালো করে লক্ষ্য করে দেখলেন। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। মাশাল্লাহ, আমার মেয়েটা তো সত্যিই বড় হয়ে গেছে হালিমা। হালিমা বেগমও হেসে উঠে বললেন, হ্যাঁ আপা, এখন তো শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে। আহিয়ার চোখ দুটো মুহূর্তে ভিজে এলো। অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল, চাচি আম্মা। আফরোজা শেখ হাসি মুখে যোগ করলেন, ঠিকই তো বলেছে তোমার চাচি আম্মা, সব মেয়েকেই একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতে হবে। আহিয়া এবার রাগে গাল ফুলিয়ে বলে উঠল। আমি যাব না, আমি এ বাড়িতেই থাকবো সারা জীবন। দুজনেই হেসে ফেললেন তার কথায়, কিন্তু আহিয়া তাতে আরো বেশি বিরক্ত হয়ে গেল। শাড়ি সামলাতে সামলাতে বেরিয়ে এলো ঘর থেকে। হাঁটতে হাঁটতে গজগজ করতে লাগলো। সবাই শুধু বিয়ে বিয়ে, আর কিছু নেই নাকি? বাইরে এসে গাড়ির দিকে পা বাড়াতে তার বুকটা যেন কেঁপে উঠল। সেখানেই দাঁড়িয়েছিল আদনান, দুই হাত পকেটে ঢুকিয়ে রেখেছে। তার চোখে সে পরিচিত শীতল দৃষ্টি। আহিয়া মুহূর্তে থমকে দাঁড়ালো। মনে মনে ভাবলো, নিশ্চয়ই আজকে সেদিনের জন্য বকবে আমাকে। সেদিনের ঘটনার পর থেকে তো সে যথেষ্ট এড়িয়ে চলে গেছে আদনানকে, কিন্তু আজ আবার সরাসরি সামনে এসে পড়েছে। ঘুরে চলে যেতে যাবে, এরই মধ্যে গম্ভীর স্বর ভেসে এলো আদনানের ডাক। শরীর জমে গেল আহিয়া। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলো আদনান গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। তার মানে হলো আদনান তাকে ভার্সিটিতে পৌঁছে দিবে। দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে আসে। একবারও চোখ তুলে তাকালো না, দ্রুত গাড়িতে উঠে বসলো। পুরো পথ নিস্তব্ধতায় কেটে গেল। আহিয়ার বুক ধরফর করছে, অথচ কিছু বলতে পারছে না। তার তো এমনিতেই সাহস নেই আদনানের সামনে কথা বলা। তার উপর আদনানও একটা শব্দ উচ্চারণ করলো না। এতে সে আরো বেশি গুটিয়ে গেল নিজের ভেতরে। কখন যে গাড়ি ভার্সিটির গেটে এসে থেমেছে তার সে টেরই পায়নি। আদনান নিজে দরজা খুলে ধরল। আহিয়া দ্রুত নেমে পড়ল, যেন বন্দি পাখি হঠাৎ মুক্তি পেল। হালকা মাথা নেড়ে বলল, আমি আসছি। দ্রুত হেঁটে যেতে যাবে, হঠাৎ পেছন থেকে আবারও ভেসে এলো ডাক। পদক্ষেপ থেমে গেল তার। এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আদনান তার দিকে এগিয়ে এসে পকেট থেকে কিছু বের করলো। আহিয়া ভালো করে তাকাতেই দেখলো হাতে ধরা শুভ্র বেলি ফুলের ছোট্ট গাজরা। আদনান পেছন থেকে আলতো করে আহিয়ার চুলে গুজে দিতে চাইলো। আহিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, বুক ধরফর করছে, কিন্তু এক বিন্দুও নড়তে পারছে না। গাজরা গুজে দিয়ে আদনান নিচু স্বরে কানে ফিসফিস করে বলল। আহিয়ার কণ্ঠ কেঁপে উঠল, এটা কোথায় পেলেন আপনি? আদনান মৃদু হেসে বলল। আহিয়া দ্রুত মাথা নাড়িয়ে বলল, না, পছন্দ হয়েছে, ধন্যবাদ এটা দেওয়ার জন্য। তার লজ্জা, অস্বস্তি আর অজানা এক কাঁপন একসাথে মিশে গেল মনে। আদনান এক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে রইল। হঠাৎ তার দৃষ্টি কঠিন হয়ে গেল। গম্ভীর স্বরে বলল। আহিয়ার ঠোঁট শুকিয়ে এলো, কণ্ঠ বের হলো না, শুধু মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নেড়ে দিল। অর্থাৎ তার মনে থাকবে। আদনান চোখ সরালো না, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল। আহিয়া বড় বড় পা ফেলে দ্রুত গেটের ভেতরে চলে গেল। বুক এখনো কাঁপছে, তবে সেটা শুধু ভয়ে নয়, এক অদ্ভুত অজানা আশঙ্কায়, যা সে নিজেই বুঝতে পারল না। আদনান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানেই। অতঃপর ধীরে গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে নিল নিজের কর্মস্থলের দিকে। আহিয়াকে আসতে দেখে আনিকা, নীলা, মিতু একসাথে এগিয়ে এলো। তাদের চোখে তখনও হালকা উচ্ছ্বাস, কারণ আজ কলেজে প্রায় সবাই শাড়ি পরে সজ্জিত হয়ে এসেছে। আহিয়াকে কিছুটা নার্ভাস মনে হওয়ায় নীলা হালকা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিরে, তোর কি হয়েছে?
এত অস্থির দেখাচ্ছে কেন? আহিয়া মাথা নিচু করে একটু দ্বিধার ভঙ্গিতে বলল। আরে কিছু না। তারপর চারিপাশে একবার তাকিয়ে নিচু স্বরে যোগ করলো, রিদি আসে নাই এখনো। এই কথা শুনে আনিকা খিলখিল করে হেসে বলে ওঠে, রিদি রানী আজকে শাড়ি পরছে, এত তাড়াতাড়ি আসবে কিভাবে বলতো? কত বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হয়েছে শাড়ি পরতে জানিস? নীলা নিজের শাড়ির আঁচল টেনে ঠিক করতে করতে আহিয়ার দিকে তাকিয়ে বলল, কি রে তুই ফুল পাইলে কই? আহিয়া হালকা লাজুকভাবে উত্তর দিল, আসার পরে আদনান ভাই নিয়ে দিয়েছে। এই কথা শুনে আনিকা আর নীলা দুজনেই চমকে উঠল। আনিকা হেসে বলে উঠল, বাব্বা, তোর ভাইয়েরা আবার ফুলের মর্ম বোঝে নাকি? ইন্টারেস্টিং। আহিয়া একটু রাগী ভঙ্গিতে বলল, ওর এভাবে বলিস কেন? আমার ভাইয়েরা রাগী হতে পারে কিন্তু খারাপ না।